খরচ আছেন চলে আসেন। আচ্ছা, আপনি তাহলে ইয়াতে আছেন করঞ্চল 3, মানে ওই যে মহাখালীটাতে আছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি জড়িত ডিএনসিসির কর্মচারী কর্মকর্তারা সার্টিফিকেট প্রতি গুনতে হয় ৫,০০০ টাকা ঘুষ। দুই দিনের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের 2 জনটা হয়ে যাবে। 4 দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন, 6,000 টাকা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ডক্টর ইউনূস, আশা ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টার। রাজনীতিতে সব দলের সমান সুযোগ চায় যুক্তরাজ্য। We want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. দেশে 1,08,00,000 বেকার, 2 বছরের মধ্যেই কর্মসংস্থান হবে 5 লাখের জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দাবি উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। গুম, হত্যা চেষ্টা ও পঙ্গু করার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ছাত্র শিবিরের আরও 7 অভিযোগ। আবেগঘন বর্ণনায় চাইলেন ন্যায় বিচার। রাজধানীর পল্টনে বাস ট্রাকের মাঝে চাপা পড়ে এক রিকশা যাত্রীর মৃত্যু। 2 জেলায় আলাদা দুর্ঘটনায় আরও 4 জনের প্রাণহানি। ভয়াবহ আগুনে নিঃস্ব চট্টগ্রামের আকমল আলী জেলে পল্লীর বাসিন্দারা। বসতবাড়ির পাশাপাশি পুড়েছে অর্ধশতাধিক স্থাপনাও। এখানে গ্যাসের দোকান ছিল, তেলের দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক ঘর বাড়ি ছিল। আনুমানিক 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হইতে পারে। আগুন লাগার কারণ ছিল মশার কয়েল থেকে আমরা জানতে পেরেছি। অপহৃত 6 মেইতি নারী শিশুর মরদেহ উদ্ধারের পর আবার অগ্নিগর্ভ ভারতের মণিপুর রাজ্য। মন্ত্রী বিধায়কদের বাসভবনে আগুন, কারফিউ জারি। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কোনোভাবেই থামানো যাচ্ছে না জন্ম নিবন্ধন সনদ তৈরিতে অবৈধ চক্রের দৌরাত্ম্য। এ কাজে ডিএনসিসি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি জড়িত। টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই আপনার বাড়ি হোক, যে কোনো একটি এলাকার নাম দিয়েই মহাখালীর গলি থেকেই বানিয়ে দেবে জন্ম সনদ। ঢাকা উত্তর সিটিতে এর নিয়ন্ত্রণ ডিএনসিসির এক স্বাস্থ্য কর্মকর্তা সহ আরও কয়েকজনের, এবং প্রতি সনদের জন্য তারা 3 থেকে 5,000 টাকা করে নেয়, যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র 100 টাকা। উত্তর সিটি এলাকায় এই চক্রটির আদ্যপান্ত বের করেছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু। ছবি তুলেছেন 2 জন সহকর্মী, SRS আলী ও তানফির মিজান। একটি জন্ম নিবন্ধন সনদ করতে চাই আমরা। সন্ধান পাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মচারীর, যার কাছে গেলে সহজেই মিলবে বার্থ সার্টিফিকেট। আচ্ছা, আপনি তাহলে ইয়াতে আছেন করঞ্চল 3, মানে ওই যে মহাখালীটাতে আছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ। অফিসের পেছনের গলি, মানে আপনার অফিসের পেছনে যে গলিটা আছে সেখানে আসবো। মাসুদুর রহমান, যিনি নমুনা সংগ্রহের কর্মচারী, তার মাধ্যমে আমি আমার জন্ম নিবন্ধনের সনদটা করতে চেয়েছি, এবং ছদ্মবেশে আমি এখন যেতে চাই তিনি কিভাবে কাজটা করাবেন, কোন প্রক্রিয়া করাবেন। এই সেই মাসুদ কাজী, ডিএনসিসির নমুনা সংগ্রহের কর্মচারী, যিনি আমাকে এই গলিতে আসতে বললেন। যে কারো কিংবা যে জেলারই হোক, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও জন্ম নিবন্ধন করা যাবে এখান থেকেই। প্রতি সনদের জন্য গুনতে হবে 3,000 টাকা। 3,000। একটি চক্র মিলে কাজটি করে মহাখালীর ডিএনসিসির অঞ্চল 3-এর অফিসের পেছনের এই গলিতে। আবেদন থেকে সনদ প্রাপ্তি পর্যন্ত সব কাজ হয় এই কম্পিউটারের দোকানগুলোতে। আদতে যা হওয়ার কথা অনলাইনে বা কার্যালয়ের ভেতরে।
চক্রটির কাজ শুরু হয় এই ডিএনসিসির কর্মচারী মাসুদ কাজীকে দিয়ে। মাসুদ প্রথমত কাজটিতে যুক্ত করেন তার ভাগ্নিকে। তিনি নিয়ে যান কম্পিউটার দোকানে। সেখান থেকে আবেদনের প্রক্রিয়া হয়ে গেলে সিটি কর্পোরেশন অংশের বাকি কাজ করেন চক্রের অন্যতম মাসুদ কাজী। মাসুদ ভাই তো আপনি চিনেন? তারা আমি চিনি। তাহলে কিভাবে চিনেন তারে? তারা চিনি, অফিসের লোক এসেছিল। হ্যাঁ, সে তো কালকে বললো আপনাকে কাজটা করে দেওয়ার জন্য 3000 টাকা করে। না, এর কথা মনে পড়ে? চিনছেন কালকে এই সময় যে এটার পাশে আপনি এই পাশে ভিডিওতে আছেন, এটা আমি ছবি তুলে রাখছি। দোকান থেকে একটি মাত্র আইডি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে একের পর এক জন্ম নিবন্ধনের সনদ তৈরির প্রক্রিয়া। এ কি করে সম্ভব? একটা আইডি দিয়ে পাসওয়ার্ড হয় না, বাকি কাজগুলো আপনারা কিভাবে করেন? করে অনেকে করে, যে এখানে লোকজন আছে, যেমন দেখেন এখানে আছে, আশেপাশে আছে, অনেকে আছে কথা বলে। অথচ আগের দিনে তিনি বলেছিলেন ভিন্ন কথা। 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের 2 জনটা হয়ে যাবে। 4 দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন, ওটা 6000 টাকা। এবার যমুনা টিভির উপস্থিতি টের পেয়ে লাপাত্তা মাসুদ। জন্ম নিবন্ধনের কাজটার জন্য আসছিলাম, কালকে যে কথা হইলো আপনার সাথে 3000 টাকা করে। আমি দেই না, একটু আমি দেখি মনে সব বাক্সি সাইন তো সাইন করে তো হবে না, কিন্তু ওরা সব প্রসেস করে দেয়। ততক্ষণে বেরিয়ে আসে মাসুদের আরও কিছু তথ্য। কর্মচারী হয়েও রাজনৈতিক পরিচয়ই তার শক্তি। মাসখানেক আগে মাসুদকে বদলি করা হয় উত্তরা জোনে। সেখান থেকেও নিয়ন্ত্রণ করছেন এই চক্র। যদি মহাকালে যান তাহলে গেলে আমার ফোন দিলে আমি বলে দেবো না, কাগজ দিয়ে দিব না। এর আগেই ছিল দলীয় নেতা ছিল। মাসুদের অপকর্ম সবাই জানলেও অঞ্চলের নির্বাহী কর্মকর্তা জানেন না পোস্টিংয়ের পরও আরেক অঞ্চলে বসে তার অঞ্চল নিয়ন্ত্রণ করছেন। সে কোথায় আছে এখন? উত্তরা মানে কোথায়? উত্তরা অঞ্চল 6 সারাদিন এই অফিসে দালালি করে স্যার। আপনি সাথে করে দাঁড়াতে ধরতে পারতেন স্যার। এই একটা জন্ম সনদের জন্য সে 3000-6000 টাকা নেয়। হ্যাঁ নিয়ে, হ্যাঁ নিয়ে, আরে ওয়া নিয়ে কোনো কাজ হবে না। এই চক্রের ফাইলগুলোর চূড়ান্ত অনুমোদন দেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ও জন্ম নিবন্ধক ডাক্তার ফিরোজ আলম। তার হাতেই থাকে জন্ম নিবন্ধনের রেফারেন্স কপিগুলো সত্যায়িত করার ইখতিয়ার। ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের নিবন্ধন দেওয়ার দায়ে ইতোমধ্যে 2 বার ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ডাক্তার ফিরোজের বিরুদ্ধে। সেই নথিও আসে যমুনার হাতে। আমরা আসমান থেকে নাজিল হওয়া কোনো প্রতিষ্ঠান না, এটা আমরা প্রতিনিয়ত আমরা কাজ করছি, ঘর সমাজের কাজ করছি। ডাক্তার ফিরোজও আছেন উত্তরায়। দুজন মিলে একসাথে চালাচ্ছেন এই সিন্ডিকেট। তাকে একাধিকবার আপনারা পানিশ করেছেন, রাইট? আপনি এই যে টুটা পয়েন্টে আসছেন, আমরা জানি এটা কোনো ইয়ে না, গোপন কোনো বিষয় না, আমরা ওনার সম্পর্কে জানি। আমি প্রতিনিয়ত ওনার স্টাফকে এনে গালিগালাজ করতাম, কিন্তু এই যে ডাক্তার ফিরোজ সাহেব এখান থেকে যাওয়ার কারণে আমি হাফ ছেড়ে বেঁচেছি। ও অনৈতিকতার লেভেলটা সে দ্রুত নেমে যাচ্ছে, আমাকেও দ্রুত নামতে হবে, নেমে আমাকে তাকে ধরতে হবে। ডাক্তার ফিরোজের বক্তব্য জানতে চাইলেও নাগাল পাওয়া যায়নি তার। নাকের ডগায় এমন ঘটনা নতুন কিছু নয় সিটি কর্পোরেশনের জন্য। জানা থাকলেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই বলে এড়িয়ে যান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। দায় ঠেলে দেন আঞ্চলিক কর্মকর্তার কাছে। আমাদের এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ওনারাই দেখে, আমি কিছুই বলতে পারবো না, আমার কোনো অথরিটিই নাই। অভিযোগ খতিয়ে দেখার সেই গতানুগতিক আশ্বাস রেজিস্ট্রার জেনারেলের। ওই দোকান থেকে সে একটা আইডি দিয়ে 100টা কিভাবে করতে পারছে? এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ একটা আইডি দিয়ে সে 100টা কিভাবে করবে সেটা তো, এই প্রশ্নের জবাব তো আমি সে করেছে এবং অলরেডি আমাকে সে কমপ্লিটলি দিয়েছে, আমাদের সেই ডকুমেন্টস আছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5 থেকে 6 জন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে সাসপেনশনে আছে এখন। অর্থাৎ আপনারা অভিযোগ পেলে সেটা ব্যবস্থা? হ্যাঁ, আমরা সাসপেনশনে আছে অনেকে। পুরো চক্র যখন যমুনার ক্যামেরায়, তখন বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার আবদার চক্রের গোড়া মাসুদ কাজীর। সিটি কর্পোরেশন আছে, যে কোনো কাজকাম থাকলে আপনি ব্লক করেন, সমস্যা নাই। মানবিকতার কোনো সেন্স নেই, দরকার সম্মানের কোনো সেন্স নাই। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে প্রত্যাশা ব্রিটেনের। রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় দেশটি। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরে কথা বলেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তাকে জানিয়েছে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ।
রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কিভাবে একসাথে কাজ করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন। Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. We didn't discuss individual cases, but we want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. 100 দিনে নানা পদক্ষেপের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরবরাহ থাকার পরও কিছু পণ্যের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকেই দায়ী করেছেন তিনি। সচিবালয় 2 মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন এই 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। জানিয়েছেন ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া হয়েছিল, সে অবস্থা থেকে উত্তরণে পুলিশ বাহিনীতে নতুন জনবল সহ গাড়ি ও সরঞ্জামের সংকট কাটানোর চেষ্টা চলছে। আর সিন্ডিকেট নিয়ন্ত্রণে এখন কঠোরভাবেই বাজার মনিটরিং করা হচ্ছে। আরও কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। আলু সবজি সরবরাহ বৃদ্ধির পরও দাম বাড়ার কারণও খতিয়ে দেখা হবে। উপদেষ্টা বলেছেন সংস্কারের সুপারিশ নির্ধারিত সময়েই পাওয়া যাবে। এরপরই রাজনৈতিক দল সহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসবে সরকার, তারপর যাবে নির্বাচনের দিকে। আসিফ মাহমুদ বললেন 100 দিনে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে, আগামী 3 মাসে এর দ্বিগুণ কাজ করারও আশ্বাস দিয়েছেন তিনি। যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং দ্রব্যমূল্যের বিষয়ে আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা। এবং আপনারা জানেন যে এখন ডেডিকেটেডলি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং তিনি খুব ক্লোজলি বিষয়গুলো দেখছেন। প্রাথমিকের বইয়ে কিছুটা পরিমার্জন হবে, তাই দেরি হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে কথা তিনি জানিয়ে উপদেষ্টা বললেন যে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড নিশ্চিত করাই প্রধান লক্ষ্য, তবে এখনই তা সম্ভব নয়। এর আগে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষাচিত্র তুলে ধরেন উপদেষ্টার কাছে। শিক্ষক সংকট সহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার কথাও তারা জানান। আর শিক্ষার মান বাড়াতে কর্মকর্তাদের তাগিদ দেন উপদেষ্টা। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে। গুম, হত্যা চেষ্টা ও পঙ্গু করার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা আসেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে, আর সেখানেই পৃথক অভিযোগ দেওয়া হয়। অভিযোগকারী সবাইকে গুম করার পর গুলি ছুঁড়ে বা ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে ফেলার অভিযোগও রয়েছে এবং গুমের শিকার ব্যক্তিদের মধ্যে একজন এখনও নিখোঁজ। অভিযোগ দায়ের করা 2 জন গুম ছিলেন প্রায় 3 বছর এবং পুলিশ আর র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন 4 জন। এসব ঘটনায় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীরা তাদের লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরার সময় প্রসিকিউশনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবাই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত আর ন্যায় বিচার দাবি করেন। যারা এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হোক। মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। 5 আগস্টের পরে তারেক রহমান নির্দেশ না দিলে কয়েক লাখ মানুষ মারা যেত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো নির্বাচন বিরোধী ভূত অন্তর্বর্তী সরকারের মাথায় চেপেছে কিনা
নিরাপত্তা ভাবতে হবে। আরও বললেন, আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করা ভুল হবে। ভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে, তাই সব দলকে নিয়েই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও বিপদে পড়বে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন। বিএনপির সম্পর্ক জনগণের সাথে, বিএনপি জনগণের রাজনীতি করে। ৫ই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ না দিত, যেটা আওয়ামী লীগ বলছিল, ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে, তা তো মারা যাইতই। হত্যা মামলার পর আত্মগোপনে থেকেও আবেদন করায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। একই কারণে তার স্বামীর আবেদনও স্থগিত করা হয়েছে। শিরিন শারমিনের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। আর তাতে দেখা যায় আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি এবং সাবেক এই স্পিকারের ফিঙ্গারপ্রিন্ট, ছবি আর চোখের আইরিশও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনও একইভাবে সুবিধা নিয়েছেন, অথচ নিয়ম অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে এসব প্রক্রিয়া সম্পন্ন করার কথা। অভিযোগ রয়েছে পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা তাদেরকে এই বিশেষ সুবিধা দিয়েছিলেন। পাসপোর্ট অফিসে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় বিভিন্ন মামলার আরও বেশ কয়েকজন আসামিকে এভাবে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। রাজধানীর পল্টন মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ভোর ৫টা নাগাদ ইউনিক পরিবহনের একটি বাসের সাথে একটি পেঁয়াজবাহী ট্রাকের সংঘর্ষ হয়। তাতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি ব্যাটারি চালিত রিকশাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিকশার যাত্রী, তার নাম পরিচয় এখনও জানা যায়নি। আর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা ততটা আশঙ্কাজনক নয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম। অটো রিকশার চালক পায়ে আহত হয় এবং অটো রিকশার যাত্রীটিকে আমি উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। আমি ওই যে অজ্ঞাতনাময় ব্যক্তি যাত্রীর পথচারীরা, তার পরিচয়টা এখনো প্রাথমিকভাবে পাওয়া যায় নাই, তবে ধারণা করা হচ্ছে যে ওর বাড়ি চট্টগ্রাম হইতে পারে। এদিকে ঢাকার ধামরাই ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা ইটবাহী ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় বিলকিস আক্তার নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি শেরপুরের বাসিন্দা। এছাড়া শ্রীপুরে অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিলয় নামের এক শিক্ষার্থীর প্রাণ গেছে। প্রাপ্তবয়স্কদের অপরাধের বলি নিরপরাধ শিশুরা। সমাজের নানা মানদণ্ডে ইতিবাচক পরিবর্তন এলেও শিশু হত্যা ও নির্যাতন বেড়েছে। আইনজীবীরা বলছেন মূল কারণ বিচারহীনতা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন বৈষম্য, রাষ্ট্রীয় অবহেলা, সামাজিক নিরাপত্তাহীনতায় শিশু নির্যাতন বাড়ছে। তাদের অভিমত, সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগকে শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে। জীবনমানের অনেক সূচকেই উন্নতির ধারা, তবে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ। শিশুদের ক্ষেত্রে হত্যা, নির্যাতনে দায়ী প্রাপ্তবয়স্করা। এমন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলে সেটিকে বলা হয় পশ্চাৎমুখী সমাজ। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 521 শিশু হত্যার শিকার হয়েছে। শতাধিক শিশুকে করা হয়েছে নির্যাতন। এই অপরাধ গত বছরের তুলনায় 31% বৃদ্ধি বলেও জানাচ্ছে সংস্থাটি। শিশু নির্যাতনের যে পরিস্থিতি আমরা দেখছি, এই পরিস্থিতি কোনো বছরের থেকে কোনো বছর বা কোনো মাসের থেকে কোনো মাস পিছিয়ে নেই, বাড়ছে। হলো এই শিশুদের সুরক্ষার রাখার প্রশ্নে আইনগতভাবে যে সুরক্ষা দেওয়ার কথা ছিল সেটি ঠিক সময়ে ঠিকভাবে দিতে পারছে না। অর্থাৎ সেখানে বিচারহীনতার প্রশ্ন আছে। যেখানে সকল শিশুরই সমানভাবে এগিয়ে যাওয়ার জন্য বা জীবন গঠনের জন্য ব্যবস্থা গ্রহণের কথা রাষ্ট্র বলছে, সেখানে শিশুদেরকে আমরা আবার সামাজিক মর্যাদা অনুযায়ী, তার পরিবারের মর্যাদা অনুযায়ী আমরা বিভাজন তৈরি করে ফেলছি। আর একটা শিশু যে একদম শুরুতেই ঝরে গেল এবং নির্মমভাবে এটাই হত্যার শিকার হলো, এটি একটা সমাজের, আমাদের রুল অফ ল বা বিচারহীনতা আমরা যখন বলি, ইন্ডেক্স যখন নিচের দিকে যায়, এগুলোর বিচার না হওয়াটাই আমাদেরকে নিচের দিকে নিয়ে যায়। শিশুদের ক্ষেত্রে আমাদের অধিক সচেতন হতে হবে। বিচারহীনতাই একমাত্র কারণ।
বিচার যদি তাড়াতাড়ি দ্রুতগতিতে হয়, পানিশমেন্টের বিধান কেন রাখা হয়েছে? অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি, ছোটবেলায় নির্যাতনের মধ্য দিয়ে বড় হওয়া মানুষ আর সামাজিক অবক্ষয় সহ নানা কারণে বাড়ছে এই অপরাধ। আগামীতে এই ধরনের হত্যাকাণ্ড যদি রোধ করতে হয়, বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচারটা হবে এক্সাম্পলারি পানিশমেন্ট। স্পেশাল কোর্ট আছে, আপনি দ্রুত বিচার আছে, এগুলাতে করে শেষ করা উচিত এবং এগুলা মনিটরিং করা উচিত। সাহস তখনই করে যখন তার শাস্তি হয় না, শাস্তি মূলত হচ্ছে না। এটার গলদে সবাই জড়িত, আমি লয়ারও জড়িত। সার্বিকভাবে শিশুদের অধিকার, তাদের সুরক্ষা, নিরাপত্তার প্রশ্নে একটি শিশুবান্ধব পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতেও সেই নীতিগুলোর সঠিক যে বাস্তবায়ন করে শিশুদের জন্য একটি উপযোগী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো তৈরি করার জায়গাতে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি। সমাজে একজন শিশু যদি নির্যাতন নিপীড়নের শিকার হয়, তাহলে বুঝতে হবে যে ওখানে প্রাপ্তবয়স্কদের কাছে শিশুরা নিরাপদ নয়। যে কোনো অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, যদি রাষ্ট্র চায় তাহলে অপরাধ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা। সকাল থেকেই কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। পরে মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন। এতেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আর ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শ্রমিকরা জানায়, সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে প্রতি মাসে আন্দোলন করে বেতন আদায় করছেন তারা, আর চলতি মাসে এখনো বেতনই পাননি। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন। যে আমাদের বেতন 8 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে মাসের 17 তারিখ এখন পর্যন্ত দেয় নাই। যে ওরা কি চায়, আমরা রাস্তায় থাকি, এটা কি চায় তারা? আমি আজ 4 দিন ধরে রাস্তায় পড়ে আছি, আমাদের কোনো টাকা পয়সা দেয় না কোম্পানি, আমরা সেই জন্য রাস্তায় নামছি। আমাদের বেক্সিমকো চলে না, পাশের গার্মেন্টসগুলো সুন্দরভাবে চলতেছে, আমাদেরটা কি চলবো না? সে তো কোনো পদক্ষেপ নিতে আসে, সেনাবাহিনী পাঠাই দেয়, সেনাবাহিনী বলে দেখতেছি। মৌলানা ভাসানী জন্মেছিলেন বলেই বাংলাদেশের নাগরিক হতে পেরেছি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। সকালে টাঙ্গাইলে মৌলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেছেন, দেশে অনেক বড় পট পরিবর্তন হয়েছে, তবে অতীত অস্বীকার করে পরিবর্তন আনতে চাইলে তা সফল হবে না। কাদের সিদ্দিকী বললেন, ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না, তাই রাষ্ট্র চালাতে হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে। বিগত সরকার সাধারণ মানুষের ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় তাদের পতন হয়েছে বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী। মৌলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা হতো না। তার অনাদর দেখে খুবই কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় 2 দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহবাজপুর গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনেরই বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর সংঘর্ষের সময় 2 গ্রুপের 4টি বাড়ি ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শৈলকুপা থানার ওসি মাসুম হোসেন জানিয়েছেন, আবারও সংঘর্ষ এলাকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লী। ছাই হয়ে গেছে 20টির বেশি বসতঘর সহ অর্ধশতাধিক স্থাপনা। এতে করে দিশেহারা সেখানকার বাসিন্দারা। ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জ্বলছে ভয়াবহ আগুন, পুড়ছে চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লী। চারপাশে তখন আতঙ্ক, প্রাণ বাঁচাতে ছুটোছুটি, চোখের সামনেই পুড়েছে শেষ সম্বল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, এরপর ভয়াবহ রূপ নেয়। পুড়তে থাকে জেলেপল্লী সহ নানা স্থাপনা। আমি আসি, দেখছি এখানে সব শেষ। এখানে গ্যাসের দোকান ছিল, তেলের দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক ঘরবাড়ি ছিল। স্থানীয়দের দাবি, আগুনে 20টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।
ছাই হয়েছে জাল, তেলের দোকানসহ অর্ধশতাধিক নানা স্থাপনা। সব হারিয়ে দিশেহারা মানুষ। আনুমানিক 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হইতে পারে এবং জেলেদের অনেক ঘরবাড়ি এবং আপনার অনেক জাল ছিল এদের। জেলে পাড়াতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এটার আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই এবং কি কারণে এটা আমরা তা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানাবো। ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সেখানে তেল ও জালের দোকান থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সব। আগুন লাগার কারণ ছিল মশার কয়েল থেকে আমরা জানতে পেরেছি। ক্ষয়ক্ষতি এখন নিরূপণ করতে পারি নাই। আমাদের কর্মকর্তা অফিসার এখানে ফার্স্ট রেসপন্ডার যারা আছে এখানে এখনো আছে। আগুন নেভানোর পর বেরিয়ে আসে ক্ষয়ক্ষতি। নির্ঘুম রাত কেটেছে স্থানীয় সবার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে অপহৃত উখিয়ার 4 জেলে এখনও উদ্ধার হয়নি। অপহৃত সবার বাড়ি পালংখালী ইউনিয়নে। স্থানীয়রা জানায় গেল 14 নভেম্বর 5 জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এর মধ্যে গতকাল নদী থেকে সৈয়দুল বাশার নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও অপহৃত বাকি 4 জেলে ইউসুফ, লুৎফুর, সাইফুল ও জালালের খোঁজ মেলেনি। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতু নিয়ে নতুন আশার আলো দেখছেন কর্ণফুলী নদীর দুই পাড়ের মানুষ। আগামী ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সেতু ও রেলপথ উপদেষ্টা। পারাপারে বহু বছরের যেই ভোগান্তি, এবার অন্তত তার অবসান হবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। যান চলাচলের জন্য কালুরঘাটে সেতু না থাকায় 2022 সালে ছোট ছেলেকে হারান ষাটোর্ধ্ব আব্দুল হাকিম। বোয়ালখালী থেকে চট্টগ্রাম মেডিকেলে নিতে দেরি হওয়ায় দুঃখ বয়ে বেড়ান আজও। এমন অনেক ঘটনার সাক্ষী বোয়ালখালীর অনেকে। কষ্ট মানে এটা কষ্ট, এখনো তো এটা ভুলবার মতো নয়। আমার ছেলেকে শহরে নেওয়ার সময় এখানে ব্রিজের জামে, কালুরঘাটে ব্রিজের জামে আমার ছেলে পথের মধ্যে মারা গেছে। রোগীরা মানে আর হেঁটে যেতে পারছে না, এটা অনেক সমস্যা, এদের জন্য অনেক কষ্ট হয়। যথাসময়ে আমাদের সিটাং মেডিকেলে যাওয়ার সৌভাগ্য জোটে না, প্রতিমধ্যেই মারা যায়। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে কালুরঘাটের রেল কাম সড়ক সেতু নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। কালুরঘাট সেতু কখন, রেল সেতু কখন চালু হবে সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন। আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে এটার কাজ শুরু হবে। এর আগেও একাধিকবার সেতু নির্মাণে তোড়জোড় চললেও পরে তা থমকে গেছে। এবার এর পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা। দ্রুত কনসালট্যান্ট নিয়োগ, ডিজাইন তৈরি, ভূমি অধিগ্রহণ এবং ঠিকাদার নিয়োগ শেষ করার দাবি তাদের। এক নাইকে পাস করছে, আমরা তো আশা করি এই বছরের মধ্যে সেতুর কাজ আরম্ভ হোক, আমরা এটাই চাই। আমরা তো আমাদের জনগণের তো অনেক কষ্ট পাচ্ছি। উনি যদি আমাদের এই ব্রিজটা উপহার দেয়, আমরা বোয়ালখালীবাসী, পুরো চট্টলাবাসী ওনার কাছে কৃতজ্ঞতা স্থাপন করব। এটা তো অবশ্যই আমাদের একটা গর্বের বিষয়। আমরা অবশ্যই দেখলে এটা আমাদের জীবন সার্থক। এই সেতুটা অনেক মূল্যবান আমাদের জন্য, এই সেতুটা হওয়া অবশ্যই দরকার। যে আমরা চাই যে খুব তাড়াতাড়ি কাজটা ধরুক এবং বোয়ালখালীর দুঃখটা অন্তত লাঘব হোক। গেল অক্টোবরে এক নেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 11,560 কোটি 77 লাখ টাকা। দক্ষিণ চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতু নির্মাণের আশা দিয়ে প্রতিবারই নিরাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে বিগত বছরগুলোর মতো এবার আর কোনো আশ্বাস নয়। বাস্তবেই এই রেল সেতুর পাশেই নতুন সেতুর দৃশ্যমান চান এই অঞ্চলের মানুষ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্যাপক সহিংসতায় আবার উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। অপহৃত 6 মেইতেই নারী ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ ছড়ায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে। গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ সহ স্থানীয় রাজনীতিকদের বাসভবনে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। আর এই পরিস্থিতি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করা হয় মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ঘটনার শুরু গেল সোমবার। মণিপুরের জিরিবাম থেকে নিখোঁজ হন মেইতেই সম্প্রদায়ের 6 নারী ও শিশু, যাদের অপহরণ করে কুকি বিচ্ছিন্নতাবাদীরা। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয় তাদের মরদেহ। এ ঘটনার পর থেকেই উত্তপ্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি।
প্রতিবাদে তুমুল বিক্ষোভ হয় প্রাদেশিক রাজধানী ইম্ফল সহ বিভিন্ন স্থানে। মন্ত্রী এবং বিধায়কদের বাড়ি অবরুদ্ধ করে চলে বিক্ষোভ, ছোড়া হয় ইটপাটকেল, এক পর্যায়ে আগুনও দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তায় নিয়োজিতদের সাথে হয় তুমুল সংঘর্ষ, মূল সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এ সময় আটক করা হয় অন্তত 23 জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় রাজ্যের সবচেয়ে সহিংসতাপ্রবণ 3 জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থাউবাল সহ কয়েকটি জেলায়। 7 জেলায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। দেয়া হয়েছে নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধ। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্বের জেরে কয়েক মাস ধরে উত্তাল মণিপুর। গেল বছরের মে থেকে চলতি মাস পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন 250-রও বেশি মানুষ। বাস্তুচ্যুত মিয়ানমার সীমান্ত ঘেঁষা রাজ্যটির প্রায় 60,000 বাসিন্দা। অনিক রহমান, যমুনা নিউজ। ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে চীনের সার্বভৌমত্ব ইস্যুতে সীমারেখা অতিক্রম না করতেও ওয়াশিংটনের প্রতি সতর্কতা জানান জিনপিং। এপেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া এই বৈঠকে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। 7 মাসের ব্যবধানে আবারও মুখোমুখি বিশ্বের 2 পরাশক্তি রাষ্ট্রের প্রধান। এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পেরুর রাজধানী লিমায় অবস্থান করছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শনিবার সাইডলাইনে বৈঠকে বসেন জো বাইডেন এবং শি জিনপিং। এ সময় সাইবার অপরাধ, বাণিজ্য, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং চীনের সার্বভৌমত্ব ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। তবে স্বভাবতই সবচেয়ে বেশি গুরুত্ব পায় নতুন নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কের ইস্যুটি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বেইজিং। এতে আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকবে। নিজেদের মধ্যে সহযোগিতার পরিধি বাড়াতে নতুন প্রশাসনের সাথে কাজ করতে চাই আমরা। দুই দেশের মধ্যেকার বিবাদ সংঘাতের দিকে চলে যাওয়ার শঙ্কাও করা হয়। আলোচনা হয় পরমাণু সংঘাত ইস্যুতে। দুটি সুপার পাওয়ারের মধ্যকার প্রতিযোগিতা যুদ্ধের দিকে নেওয়া অনুচিত। এই প্রতিযোগিতাকে আমরা একটি সংঘাতের দিকে নিয়ে যেতে পারি না। আমাদের মধ্যে সমঝোতা ও সহমর্মিতার সম্পর্ক থাকা সম্ভব। গেল 4 বছরে এটার প্রমাণও পেয়েছি। নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় আসলে চীনের ওপর বর্ধিত কর আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পর স্বভাবতই চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির শঙ্কা দেখা দেয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও ফিরে এলাম দুপুরে বাংলাদেশ দেখছেন আপনারা। উইন্ডিজদের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে ক্যারিবিয়ানদের দেশে অবস্থান করছে বাংলাদেশ। আজ থেকে 2 দিনের প্রস্তুতি ম্যাচ চলবে। আর সিরিজে ভালো করার প্রত্যয় চলছে ইয়াংস্টারদের নিয়ে প্রস্তুতি। অনুশীলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অ্যান্টিগায় আগামী 22 নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আর এই টেস্টকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। দলে অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও ইয়াংস্টারদের ওয়ার্ক এথিক্সে সন্তুষ্ট দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। 2 ম্যাচ টেস্ট সিরিজের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আর 10 বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের 4র্থ সফর এটি। আগের 3 সফরের 6 টেস্টের সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবারে যে স্কোয়াডটা আছে মোটামুটি একটা ইনএক্সপিরিয়েন্স টিম, বাট সবচেয়ে যেটা ভালো লাগছে যে ছেলেরা মোটিভেটেড, তারা ভালো খেলার জন্য, এবং সবাই আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে হোয়াইট টেস্টটা করতে চায়। মানে এই ইন্টেনশনটা আসলে সবচেয়ে বেশি দরকার আমাদের, যেখানে আসলে আমরা টেস্ট ক্রিকেট আমরা ভালো করবো। এবং সবার ওয়ার্ক এথিক দেখে আমার খুবই ভালো লাগছে। ক্রিকেটাররা যারা আছে তাদের ড্রিমটা আর একটু বড়, তারা চেষ্টা করতেছে তারা যেন তাদের যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাকে ভাঙার জন্য। বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছে, আর সেটা না হলে বোর্ডে পরিবর্তন আসতো না। তবে এটা সত্যি যে বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। সচিবালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর সার্বিক কার্যক্রম এবং অডিট রিপোর্ট নেওয়া হবে। কেউ দুর্নীতি করলে খতিয়ে দেখা হবে সেই অভিযোগ। বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। তখন নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে
নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। বর্ডার গাভাস্কার ট্রফির আগে চলছে দুই দলের প্রাক্তন ক্রিকেটারদের কথার লড়াই। ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে বদরাগীর তকমা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। আর শুধু তাই নয়, গম্ভীরের থেকেও সাবেক কোচ রবি শাস্ত্রীকেই তিনি এগিয়ে রেখেছেন। 22 নভেম্বর থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার 5 ম্যাচ টেস্ট সিরিজের মহারণ। চলছে কথার লড়াই। বর্ডার গাভাস্কার সিরিজ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সেই উত্তাপ। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গিয়েছে ভারত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কথার যুদ্ধ। কদিন আগেই গম্ভীরকে বদরাগী বলেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। এবার সেই লড়াইয়ে যোগ হয়েছে টিম পেইনের নাম। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবধুলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে ভারতের জন্য। শুধু সিরিজ জিতলেই হবে না, জিততে হবে 4-1 ব্যবধানে, নইলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। মহা গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে গম্ভীরকে বদরাগী বলে অভিহিত করেছেন সাবেক অজি অধিনায়ক টিম পেইন। এখন ভারতের নতুন কোচ ও বেশ বদমেজাজি, সবসময় প্রতিদ্বন্দ্বিতা চায়। এটা যে খুব খারাপ সেটা বলবো না, তবে আমার মনে হয় ভারতীয় দলের কোচ হিসেবে ও সঠিক লোক নয়। যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নের উত্তর মেজাজ দেখিয়ে দেয়, তাহলে পার্থে প্রথম টেস্ট হারলে গোটা সফরে গম্ভীরের কাজ খুবই কঠিন হবে। ভারতের কোচ হিসেবে গম্ভীর সঠিক মানুষ নয় বলেও জানান টিম পেইন। গম্ভীরের চেয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকেই এগিয়ে রাখছেন তিনি। কেন শাস্ত্রী আলাদা সেই ব্যাখ্যাও দিয়েছেন এই সাবেক অধিনায়ক। ভারত এদেশে এসে আগের দুটো সিরিজ জেতার সময় ওদের কোচ ছিল রবি শাস্ত্রী। দারুণ কোচ, দলের মধ্যে অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। খেলোয়াড়রা চাঙ্গা থাকতো, আবেগ দিয়ে খেলতো। ওদের কাছে একটা স্বপ্ন রেখেছিল শাস্ত্রী, হালকা কথায় ওদের অনুপ্রাণিত করেছিল। 22 নভেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফির মহারণ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।